নৃপদিদা, এই সজারুর কাঁটা এটা দিয়ে মানুষ খুন করা যায়? মানে ভেঙে যাবে না? না না না, সজারুর কাঁটা যদি দুর্বল হয় তাহলে দুমড়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না। আর যদি শক্ত হয় তাহলে লোহার শলার মতো একেবারে মাংসের মধ্যে বিঁধে যাবে। কিন্তু নৃপতিদা, প্রশ্নটা হলো একজন মজুর বা ভিখারিকে মেরে লাভটা কি? দেখো, গরিবদের মধ্যেও তো কৃপণ সঞ্চয়ী মানুষ আছে। সেরমই হয়তো একজন সঞ্চয়ী মানুষ, টাকার লোভে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো উন্মাদের কাজ। তা বটে। তা না হলে সুস্থ মস্তিষ্কের মানুষ ছোড়াছুড়ি থাকতে হঠাৎ সজারুর কাঁটা দিয়ে খুন করবে কেন? তাই তো, তাই তো। तूने कभी दज्जल बीवी देखा है? बाबू, हम गरीब आदमी है, शादी नहीं किया। बच गया बाबा। हमको देखो, इतना उम्र बढ़ गया फिर भी कोई चले पुले नहीं हुआ। ओ मागी हमको सुने ही नहीं देता। कलीब सुनोगे? नहीं, गाली का है, सुनेंगे। तू क्या अकेला है या दूसरा कोई है? नहीं, अकेला हूँ बाबू। एक ही দুটো দেখছি আজকে দুটো সরকে চিলি করবি এখন কে রে জগায়? আমি তো একা জগৎ প্রাণীয় রে সরকে ছিলি হ্যালো ওঠান, তুমি ঠিক মতো পৌঁছে গেছো? কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, ঘাটশিলে ঠান্ডা পড়েছে? পড়েছে, সাবধানে থেকো। কি করব, বিধুবাবুর মেয়ের বিয়ে বলে কথা, যেতেই হতো। হ্যাঁ হ্যাঁ, আমরা কাল সকালে ট্রেন ধরছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শরীর টরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যোমকেশ ফিরলে জানিয়ে দেবো। হ্যাঁ রাখলাম বৌঠান। হ্যাঁ, এই নিয়ে তিনজন হলো। প্রথমে ভিখারি, তারপর মজুর, তারপর দোকানদার। আর তাছাড়া এটাও তো মাথায় ঢুকছে না যে এত অস্ত্র শস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? রাখালবাবু, আমার মনে হয় নিশ্চয় কোনো গভীর উদ্দেশ্য আছে। আপনার কি মনে হয়? ভিখিরি, মজুর, দোকানদার, এই তিনটে খুনের পিছনে কি একই লোক? আপাতত তো তাই মনে হচ্ছে। আচ্ছা ভালো কথা, ব্যোমকেশ বাবু কখন ফিরবেন বলে মনে হচ্ছে? ব্যোমকেশ তো, এক মিনিট। হ্যালো, হ্যাঁ একটু ধরুন। রাখালবাবু, আপনার ফোন। হ্যালো, হোয়াট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। সজারুর কাঁটা চতুর্থ শিকার, হাসপাতালে আনা হয়েছে। আচ্ছা, ব্যোমকেশ বাবু তো কখন ফিরবেন সেটাও বলে যাননি। ওহো, এতক্ষণে তো ফেরার কথা। কি জানি কোথাও ব্যস্ত হয়ে পড়লো নাকি। দেশকে নিয়ে মানে একেবারে মনে হয় ব্যোমকেশ একটু কিছু তো একটা করতে হবে, সেইটা নিয়ে।
বমি আসে। বমি কি করছো নাকি? কে দেখি আরে আশ্চর্য। আমাকে ক্ষমা করবেন, আমি মানে আসুন দেখি। কি ব্যাপার বলো তো? এই ব্যোমকেশ, এসব কি? এই তুমি আগে ডাক্তারের কাছে চলো তো। আরে না ওসব কিচ্ছু লাগবে না। এই দাঁড়াও, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রতিরোধ ছাড়ে পিটুনি খাচ্ছ? একে বলে আক্কেল সেলামি। কপাল ভালো নাকের উপর দিয়ে গেছে, বেশি প্রতিরোধ করতে গেলে চোখ কান খুবলে নিত একেবারে। আর সেই কার্তিক মস্তানের কেসটা, কোমরে আঁচিল নিয়ে কোথায় যে ঘাপটি মেরে আছে ব্যাটার ছেলে। যাকে এই ভদ্রলোক কি এখনো জীবিত? চলো না হাসপাতালে গিয়ে দেখা যায়। এই দাঁড়াও, এসবের মধ্যে কেন ঢুকছো? কালকে তোমাদের ঘাটশিলায় যাওয়া, বৌঠান ফোন করেছিল। আরে বেড়াল হয়ে মাছ খাবো না আসছো না, তাও কি হয় অজিত? হ্যাঁ, ইনি নিশ্চয়ই বিত্তশালী কেউ। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? প্রথমে ভিকিরি, তারপর মজুদ, তারপর দোকানদার। অর্থনীতি সিঁড়িবে, এবার তো বিত্তশালী কেউ হওয়ারই কথা। চলো 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 চলো। হ্যাঁ, নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী, সামান্য সত্যান্বেষী। আপনি দেবাশিস বাবুর স্ত্রী তো? হ্যাঁ। আচ্ছা, উনি কি বেঁচে আছেন? আমাকে বলবেন দয়া করে। আমি পারবো না। অজিত বসুন। না, একটু ভালো করে ভাবো। এরকম একটা ইন্টারেস্টিং কেস ছেড়ে আমরা এখন ঘাটশিলায় 70 গুণ দুঃসম্পর্কের কার পাকা দেখা নেমন্তন্ন খেতে যাবো, সেটা খুব ভালো হবে। সেটা তুমি বৌঠানকে বুঝিয়ে বলো। আমি বিয়ে তো করলে না, করলে বুঝতে। আরে আমি মিথ্যে কথা বলতে পারবো না, তা আবার বউ। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। ঝুড়ি ঝুড়ি মিথ্যে বানিয়ে লেখো গল্পগুলোতে, সেই বেলা বন্ধুকে বাঁচানোর সময় হলো আপনি সত্যবাদী যুধিষ্ঠির হয়ে উঠলেন। অজিত যাও 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 যাও, অজিত যাও, ফোনটা ধরো, গিয়ে যাও, যাও যাও যাও। আরে 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 ধুতিতে ছাড়ো। ফোনটা ধরো গিয়ে। আরে তুমি যাও না, ফোনটা ধরো, আমি ধুতি ঠিক করে দিচ্ছি। তুমি ফোনটা ধরো না। ধুতি ছেড়ে দাও। আবার ধুতি আমি ঠিক করে দিচ্ছি। হ্যালো হ্যালো ঠাকুরপো, কেমন আছো? সব ঠিক আছে তো? বৌঠান, হ্যাঁ শব্দ ঠিকই ছিল, কিন্তু কিন্তু না মানে ব্যোমকেশ। কি হয়েছে? না মানে ওর জিভ বেরিয়ে গেছে। জিভ বেরিয়ে গেছে মানে? না মানে ওর নেশা হয়ে গেছে। নেশা? কি বলছো বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। না মানে বৌঠান, ওর নাড়ি ভুড়ি সব মুখ দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ ঠাকুরপো, কি হয়েছে একটু আমাকে পরিষ্কার করে বলো না। ওখানে হাত চাপা দাও, হাত চাপা দাও। হ্যালো বলো আমার হঠাৎ করে জ্বর এসেছে, মাথা ঘুরছে, বমি হ্যালো হচ্ছে। ঠাকুরপো। বলো আমার হঠাৎ করে জ্বর এসেছে, মাথা ঘুরছে, বমি। কার? আমার 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 না মানে 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 ব্যোমকেশের। আচ্ছা, ওষুধ খেয়েছে তো? হ্যাঁ, ঘুমের ওষুধ খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আচ্ছা শোনো, এই অবস্থায় তোমাদের এসে আর কাজ নেই। হ্যাঁ সেই ভালো, আমাদের তো আর এসে কাজই নেই। আমি না থাকলে তোমরা সব উল্টোপাল্টা খেয়ে রোগ বাঁধাও। ভাবছিলাম কয়েকটা দিন থেকে ফিরবো,
খুব বাড়াবাড়ি কিছু হয়নি তো? মানে আমি কি এক্ষুনি চলে আসবো? হ্যাঁ চলে, তুমি চলে আসবে? না না, সপ্তাহখানেক ওখানেই থাকো, ওখানে নাচানাচি আনন্দ 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 করো। হ্যাঁ, তেমন বাড়াবাড়ি কিছু নয়। আচ্ছা, তুমি আমাকে একটু সময় সময় খবর দিও কিন্তু ঠাকুরপো, আর ওকে একটু দেখো কিন্তু। হ্যাঁ দেখছি, না দেখবো দেখবো, ঘুমোচ্ছে এখন, দেখবো। আচ্ছা রাখি। উফ, যাক বাবা। আমি হাসপাতালে গেছিলাম, দীপা দেবীর সঙ্গে আমার দেখাও হয়েছে। আমি জানতাম এমন কিছু একটা হবে। তাই? কিভাবে জানতে? দেখুন বিজয়বাবু, আপনি যদি খুনিকে আড়াল করার চেষ্টা করেন তাহলে কিন্তু সে আবার আপনার ভগ্নিপতিকে খুন করার চেষ্টা করবে। সেটা কি আপনি চান? দেখুন, আমি কিন্তু সবটা জানি না। যতটা জানেন ততটা বললেই হবে আপাতত। আচ্ছা বেশ। তোমার এই সমস্যার সমাধান আছে আমার কাছে দীপা। বিবাহ বিচ্ছেদ। না। কেন না? তোমার বাড়ির লোক তোমার এই গুপ্ত কথার বিষয়ে জানে না? না। তাহলে তো তাদের অন্যায় সংশোধন করা উচিত, তাই না? আমার দাদুকে তাহলে বাঁচানো যাবে না? বাহ, তাহলে সিনে কেমিস্টটা হয়ে গেল। একদম ভালো। তা আমি বলি কি, যে আর অধিক পড়াশোনার দরকার নেই। মেয়ে মানুষের এত বিদ্যে দিয়ে কি হবে? হ্যাঁ, তার থেকে তোমরা এক কাজ করো, দীপঙ্করীর একটা ভালো দেখে পাত্র দেখে বিয়ে দিয়ে দাও, পাত্রস্থ করে দাও। আর হ্যাঁ দিদি ভাই, তুমি কিন্তু কাল থেকে আর একা একা বাড়ির বাইরে যাবে না, কেমন? ও হ্যাঁ, আর একটা কথা, ওই পাত্র যেন পাল্টি ঘর হয়, কেমন? হ্যাঁ বাবা, আমি দেখছি। সন্ধ্যা, যা তো গিয়ে দেখে আয় তো শ্বশুরমশাই ওষুধগুলো খেয়েছেন কিনা। যা। কেন এমন হবে মা? অন্য দেশের মেয়েদের তো এমন শাসনের মধ্যে থাকতে হয় না। বাবা দাদার পছন্দ করা পাত্রকে কেন বিয়ে করতে হবে আমায়? আমার কি নিজের পছন্দ বলে কিছু নেই? ঠাকুরদার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারবি তুই? পারবি? হয়েছে ওটা? দে তাড়াতাড়ি। কি ব্যাপার দীপঙ্করী, আজকাল তো আর তোমার দেখাই পাওয়া যায় না, ব্যাপারটা কি? দাদু, আমি তো আজ সকালেই আপনার জল খাবার আর ওষুধ নিয়ে এলাম। তাই? তা তুমি কিছু বলবে? বলছি, আমি একজনকে বিয়ে করতে চাই, কিন্তু তার জাত আলাদা। আপনার কি? আমি কি মরে গেছি? তুমি, তোমার কি ধারণা তুমি নেচ্ছ বক্সে জন্মেছ? যা খুশি তাই করবে, যা খুশি তাই। আমি নাই, আমি মরে গেছি। সব কান খুলে শুনে নাও। তুমি তুমি সেই লোককে বিয়ে করবে যাতে আমি তোমাকে বাপ্তস্ত করবো, বুঝতে পেরেছ? চলো চলো আমার সামনে থেকে।
দীপা, কাকে বিয়ে করতে চাস তুই? বলবো না, মরে গেলেও বলবো না। কি? তা দীপার বয়স কত? আমাদের বংশে অল্প বয়সী আসলে। বুঝতে পেরেছি, গৌরী দান করলে ভালোই হয়। তা কিরকম পাত্র পছন্দ? বিত্তবান, দেখতে ভালো, লেখাপড়া জানা, তাই তো? আসল কথাটাই বললে না যে পাল্টি ঘর হওয়া চাই। বংশের ধরা বলে কথা। তা তোমরা তাহলে কি মুখুজ্জে? বাণুজ্যে, চাটুর্যে, গাঙ্গুলি, ঘোষাল চলবে, বারেন্দ্র চলবে না? নৃপতিদা, জানোই তো আমরা আজ পর্যন্ত সাবেকি চাল বজায় রেখেই চলেছি। জানি জানি। তোমরা হলে গিয়ে আরশোলা গোষ্ঠীর জীব, বুঝলে না তো? আরশোলা হলো গিয়ে খুব প্রাচীন একটা জীব, কোটি কোটি বছর আগেও ছিল। হ্যাঁ, তার মধ্যে অবশ্য জীবগোষ্ঠীতে অনেক পরিবর্তন ঘটে গেছে, কিন্তু আরশোলা আরশোলাই রয়ে গেছে, তাই তাদের কোনো কদর নেই। তা আমার সন্ধানে একটা ছেলে আছে, দেবাশিস ভট্ট, আমাদের এই আড্ডার নতুন সদস্য। জানি। তা কেমন আছো প্রবাল? পূর্ব পরিচিত নাকি? সামান্য। ও, তো তোমার প্রজাপতি প্রসাধন কেমন চলছে দেবাশিস? বাজারে তো বেশ ভালোই নাম ডাক করেছো শুনতে পাই। তা তুমিও তো কম নাম ডাক করো। এই তো গত পরশুদিন রেডিওতে তোমার গান শুনলাম। তা তুমি ভালো গান গাইতে জানতাম, কিন্তু এত ভালো সুর করো সেটা জানতাম না। দেবাশিস, তুই এদিকে এসো। আসলে গাইয়ে বাজিয়ে মানুষ তো একটু খাম খেয়ালি। বসো বসো, ওর কথায় কিছু মনে করো না। আর এই যে কপিল, এসো এসো, আলাপ করিয়ে দি। কপিল বসু। নমস্কার। দেবাশিস ভট্ট। নৃপতিদা, তোমার টেলিফোনটা একবার ব্যবহার করবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নৃপতি, আজ আমি আসি। সে কি এত তাড়াতাড়ি চলে যাবে? ওই আমাকে একবার অল ইন্ডিয়া রেডিওতে যেতে হবে। সচিন কর্তার সঙ্গে আমার একটা মিটিং আছে। দেখো কাণ্ড। তা ভালো কথা, তোমার স্ত্রী কেমন আছে? আপনাকে বলা হয়নি, আমার স্ত্রী কয়েক মাস আগে গত হয়েছেন। ওর একটা হার্টের অসুখ ছিল, আর অসুখের চিকিৎসা হচ্ছে 15-16 বছরের মধ্যে যদি অপারেশনটা না করা হয়, তাহলে খুব বেশি হলে 20 থেকে 22 বছর বয়স অব্দি রোগী বাঁচে। আর আমার শ্বশুর মশাই ওনার মেয়ের অসুস্থতা লুকিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। চলি। চললে নাকি? বেশ তো বাজাচ্ছিলে, একটা গান শোনাও না। ভাই কপিল, আমার গান শুনতে হলে ভাই পয়সা দিয়ে শুনতে হয়। পয়সা দিয়েই যদি গান শুনবো, তাহলে তোমার গান শুনবো কেন? ওই যে হেমন্ত মুখুজ্জি নামে যে গায়ক আছেন না, তার রেকর্ড কিনে শুনবো। চলিনি প্রতিদা। আসলে ওর মেজাজটা আজকে ঠিক ভালো নেই। প্রবালের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে, ধাতুগত বিকার। ওকে দোষ দিয়ে লাভ নেই কপিল। কয়েক মাস হলো ও স্ত্রী গত হয়েছেন। তবে কপিল ছেলেটা কিন্তু মন্দ নয়, বুঝলে? হ্যাঁ, ওর একটা দোষ আছে, বিয়ে করতে চায় না। ঐশী ডুবে ডুবে কোথাও জল খাচ্ছে কিনা কে জানে। তবে হ্যাঁ, নজর কিন্তু অনেক উপরে, ওই আকাশের তারাদের দিকে। ঠাকুরপো, এই রাত বিরেতে কি শুরু করলে বলো তো? আজ রাত 12:15টার সময় মঙ্গল গ্রহ ঠিক মাথার উপর উঠবার কথা, সেটা দেখবারই ব্যবস্থা করছি। মঙ্গল গ্রহ? তা তোমার ঘাড়ে কোন গ্রহ তারা চেপেছে তা তো তুমিই জানো। বলছি, এই গরমে আশেপাশে সব বাড়ির লোকজন কিন্তু জানলা খুলে শুয়েছে। তুমি আবার তাদের জানলায় মঙ্গল গ্রহ খুঁজছো না তো? তাহলে কিন্তু ঘোর অমঙ্গল। বৌদি, তুমি না যাও না, দাদা একা একা শুয়ে আছে। তিনি আমার সতীনকে নিয়ে শুয়েছেন।
আইনের বই। ওনার হঠাৎ শখ হয়েছে কফি খাবেন, তা তুমি খাবে কি? বৌদি আমারও তো সময় নেই। গ্যালিলিও এলেন আমার। গ্রহ না গ্রহ। আরে 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 দেখে আর লেগে যাবে। আরে দেখো তো কি হাতে কি জোর দেখেছো? হ্যাঁ তা হ্যাঁ খড়গ বাহাদুর, তোমার নাকি দেশে যাওয়ার কথা ছিল বিয়ে করতে। ঠিক তো ছিল নিপতিদা, হঠাৎ তার পেলাম। কি সব গন্ডগোল হয়েছে? বিয়ে পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে? বেশ হয়েছে। তুমি নাকি গতকাল মোহনবাগানের বিপক্ষে অদ্ভুত খেলেছো। স্বয়ং গোষ্ঠপালের চাইনিজ ওয়াল ভেদ করে তুমি নাকি একটা থ্রু পাস করিয়ে গোল করিয়েছো। কোষ্ঠদার বয়স হয়েছে, এবার মনে হয় রিটায়ার করবেন। তা তুমি জানলে কি করে? আমাদের প্রোডাকশন ম্যানেজার গতকাল মাঠে গিয়েছিলেন খেলা দেখতে। উনি তো তোমার বিরাট ভক্ত। ভালো কথা ভালো কথা। আচ্ছা দেবাশিস, তুমি তুমি ফুটবল প্রেমী না সিনেমা প্রেমী? আমার তো দুটোই ভালো লাগে। খেলার মাঠে আর রূপলি পর্দায় আপনাদের দুজনকে বহুবার দেখি। ও ভালো কথা, আলাপ করে দি। বিজয় মাধব মুখুজ্জে। নমস্কার। নমস্কার। দেবাশিস ভট্ট। বিজয় হলো গিয়ে ওই অধ্যাপক বংশের ছেলে, বুঝলে? সংস্কৃতিতে MA পাশ করে এখন অধ্যাপনার কাজ খুঁজে বেড়াচ্ছে। তা তোমরা জমি আড্ডা মারো, কেমন? চলো 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 খড়গ বাহাদুর, আর হয়ে যাক দেখি। 1 2 3 and ঠিক আছে, থাক। তাহলে দ্বিতীয় উপায় হলো তুমি বাপের বাড়ি ফিরে যাও। যেখানে এতদিন ছিলে ওখানেই থাকো, কেমন? ওরা তাহলে আবার আমায় ফেরত পাঠিয়ে দেবে? মাঝে পড়ে লোক জানাজানি কথা। তাহলে তৃতীয় উপায় হলো তুমি এখানেই থাকবে, কিন্তু আমরা আলাদা থাকবো। তবে হ্যাঁ, লোকলজ্জারও বিষয় আছে। সেক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর অভিনয় করে থাকতে হবে। পারবে? হ্যালো, তুমি? না, উনি আলাদা শুচ্ছেন, কোনো রকম বিরক্ত করছেন না। কিন্তু এভাবে আর কতদিন? না, তোমার নাম বলিনি, শপথ করেছি তো। না না, কাউকে বলবো না। বৌদিমণি খাবে, চলো। তুমি জানো বলতে, আমি আসছি। আচ্ছা আচ্ছা। দেবাশিস বাবু কি কাজ করেন?
দেবাশিস প্রজাপতি প্রসাধনের মালিক। ও, প্রজাপতি প্রসাধন। আত্মীয় স্বজন কেউ নেই? যদ্দূর জানি কেউ নেই। ওর ফ্যাক্টরির লোকেরাই ওর আত্মীয়ের মতো। দেখো দীপা, আমি কিন্তু তোমাকে জোর করছি না ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। আসলে ফ্যাক্টরির কর্মচারীরা অনেক দিন ধরেই আমাকে বলছিল, তাই আর কি। না না, আমি নিজের ইচ্ছেতেই যাচ্ছি। ও, আর একটা বিষয় বলছি, ওখানে গিয়ে আপনি জায়গায় তুমি বললে একটু সুবিধা হবে। আশা করি বুঝতে পারছো কেন বলছি এই কথাটা। ঠিক আছে। এমনি এমনি কি ওই ফ্যাক্টরির লোকজন দাদাবাবুকে এত ভালোবাসে? এই সারা বছরে ফ্যাক্টরি থেকে যা লাভ হয় তার থেকে মাত্র ওই 12,000 টাকা রেখে বাদবাকি টাকা দাদাবাবু ওই কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেয়। ফ্যাক্টরি থেকে বছরে কত লাভ হয় নকুলদা? এই যা শুনেছি তা প্রায় 1.5 লাখ টাকা মতন বাঁচে। ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে ঘরে ঘরে রেখেছি, দেখবে? মানে দেখবেন? বলছিলাম, তুমি ফুল ভালোবাসো? তা বাগান করার শখ আছে কি? বাপের বাড়িতে করেছিলাম ছাদের উপর টবের বাগান। তাই? হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে। না, উনি
কোনো জুলুম করেননি, কিন্তু এভাবে আর কতদিন? চল। বিয়ের জল এখনো গায়ে লাগেনি দেখছি। বিয়ের আগে যেমন ছিলিস এখনো কিন্তু তেমনই আছিস। কিন্তু একটা কথা বল, কোনে বউকে কি এত কম গয়না মানায়? তা একদিকে ঠিকই করেছিস। কবি গোবিন্দ দাস তো বলেইছেন, কি ফল সখী বেশ বনান, কানু পরশমণি পরশোক বাঁধন, আবরণ সৌতিনী মান। মানে মানে সময় বিশেষে গয়না সতীন হয়ে দাঁড়ায়। যা, তুই বড় ফাজিল হয়ে গেছিস। তুমিও হবে। বিয়ের পরে মেয়েরা একটু ফাজিল হয়ে যায়। তা শোন না, বরের সাথে কেমন ভাব হলো? ভালো। তোর বর কিন্তু দেখতে বেশ। কেমন মানুষ রে? কি রে? আচ্ছা, তুই কি মন খুলে কোনোদিন কিছু কথা বলবি না? আমি কিন্তু বিয়ের পরে তোকে সব কথাই বলতাম। শোন, বরের কাছে এভাবে মুখ বন্ধ করে থাকলে বর কিন্তু ভুল বুঝবে। ওরা তো ভুল বুঝারই মানুষ। দেবাশিস বাবুর বন্ধু বান্ধব কারা ছিলেন? অন্য বন্ধু বান্ধবের কথা ঠিক জানি না, কিন্তু নৃপতিবাবুর আড্ডায়, মানে আমাদের পাড়ায়, নৃপতি ওর বাড়ি যারা আসা যাওয়া করে তাদের সঙ্গে দেবাশিসের ঘনিষ্ঠতা আছে। এদের মধ্যে প্রবাল গান বাজনা ভালোবাসে, প্রায়ই ওর গান রেডিওতে শোনা যায়। সুজন কুমার বায়োস্কোপের নায়ক, ইদানিং বেশ নাম করেছে, তাই পাঁচেথনকে আজকাল রাস্তায় ছদ্মবেশে বেরোতে হয়। আচ্ছা, এই নৃপতিবাবুর বাড়ির আড্ডায় আপনারা কি প্রায় রোজই সন্ধ্যাবেলা জড়ো হন? প্রায়। আচ্ছা, দেবাশিসকে কি স্বামী হিসেবে দীপা একেবারেই মেনে নিতে পারেনি? না না, তা কেন? দীপা খুবই নরম মনের মেয়ে। এই তো সেবার যখন বৃষ্টিতে ভিজে দেবাশিসের জ্বর হলো, দীপাই তোকে সেবা যত্ন করে একদম সারিয়ে তুলেছিল। হ্যালো সেন কাকা, আমি দীপা বলছি। হ্যাঁ বলছি, আমার স্বামী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমি তো জানি না এনাদের ডাক্তার কি। আপনি একটু আসবেন? ভয় নেই, ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার তো... হ্যাঁ ডাক্তারবাবু, আমার সবই উল্টো দিকে। আশা করছি 2-4 দিনের মধ্যেই সেরে উঠবে। আচ্ছা, এখন তুমি ঘুমো, আমি কাল আবার ঠিক 9টার সময় আসবো। আর হ্যাঁ, বাড়ির ডাক্তারকেও আসতে বলো। ঠিক আছে, আমি আসছি তাহলে। সেন কাকা, বলছি, কি বুঝলেন?
ডাকি? দীপা, বলছিলাম আগামী রবিবার আমার বাড়িতে আমি বন্ধুদের চায়ের নেমন্তন্ন করবো ভাবছি, তুমি কি বলো? দোকানদার, একটা ব্যাপার লক্ষ্য করলে কি? প্রথমে ভিখিরি, তারপর মজুর, তারপর দোকানদার। হত্যাকারী স্তরে স্তরে উঁচু দিকে উঠছে। এর পরের শিকার কে হবে? সম্ভবত কোনো নামজাদা ফুটবল খেলোয়াড়, বা সম্ভবত কোনো নামজাদা সিনেমা অ্যাক্টর, কিংবা নামজাদা গাইয়ে। আরে সবসময় নামজাদাদের পেছনে কেন পড়ে আছো বলো তো? এমনও তো হতে পারে কোনো বিত্তবান পুরুষ। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করবি না। আজ যারা এসেছে তাদের মধ্যে একজনের সঙ্গে তোর, তার নাম বল, নাম বল। বলবো না। বলবি না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব। যেদিন ধরবো তাকে, ওই চৌরাস্তায় জুতো বেটা করবো তাকে, এই দেখে নিস। কি ব্যাপার? দীপাদির কি শরীর খারাপ বিজয়দা? তোমার কি তাতে? চলো এসো। বিজয়দা, খড়গ বাহাদুর ভালো ফুটবলার জানি, মানুষ কেমন? খারাপ না তো, বেশ ভালোই। তবে দোষের মধ্যে জুয়া খেলার নেশা রয়েছে বলে শুনেছি। আচ্ছা, কাল কি দেবাশিস বাবু আড্ডায় গেছিলেন? না। বাহ, নকুলদা তো আর চাটা খুব ভালো বানিয়েছে। নকুলদা বানায়নি, আমি বানিয়েছি। তাই? বাহ, বেশ বেশ। বলছি, আজকে আমাকে বায়োস্কোপ দেখাতে নিয়ে যাবে? দীপা দেখো, শুধুমাত্র আমার মন রাখার জন্য তোমাকে আমার সাথে বায়োস্কোপে যেতে হবে না। না, সেজন্য না। তুমি বলছিলে সুজন কুমারের কি বায়োস্কোপ এসছে, নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, হ্যালো, আমি দেবাশিস ভট্ট বলছি। ও হ্যাঁ, কেমন আছো? না, আমি যাইনি। না না, শরীর ভালো আছে, আমি বাড়িতেই আছি এখন। না না, কোনো অসুবিধা নেই, আসছি আমি। বলছি দীপা, আমাকে এখন একটু বেরোতে হবে, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, কেমন?
বৌদিমণি, দাদাবাবু কোথায় গেছেন? কখন ফিরবেন? কখন ফিরবেন তো জানি না, বলে গেলেন তো 1/2 ঘন্টার মধ্যেই ফিরবেন। 1/2 ঘন্টা তো কখন হয়ে গেছে, খাবার সময় হয়ে গেল। এমন তো দাদাবাবু কখনো করেন না। হ্যালো, না উনি একটু বেরিয়েছেন। কেন? না কাউকে বলিনি তোমার কথা। বৌদিমণি, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। দাদাবাবু তো এত দেরি করেন না। হ্যালো, হ্যাঁ উনি বেঁচে আছেন তো? এটা একটা অবিশ্বাস্যকর ঘটনা। আমি 20 বছর ধরে ডাক্তারি করছি, আমার জীবনে আমি এরকম প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি। অবশ্য ডাক্তারি কেতাবে এরকম 2-4টে উদাহরণ মেলে, কিন্তু সচক্ষে দেখা কোটিতে কোটি। রহস্য নিয়েই আমার কারবার, কিন্তু আপনি আমাকেও অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে মনের মতো একটা রহস্য এতদিনে পাওয়া গেল। আপনি গোড়া থেকে সব খুলে বলুন তো। সজারুর কাঁটা দিয়ে হত্যার কথা আমরা সবাই জানি। ভাবলাম এক্ষেত্রে বোধহয় কাঁটাটা হার্ট অবধি পৌঁছয়নি, কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখি এ এক অবাক কাণ্ড। প্রকৃতির খেয়ালে ছোকরা বুকের ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে, আর কাঁটাটা বিঁধেছে বুকের বাঁ দিকে ফুসফুসে। অবশ্য যতক্ষণ কাঁটাটা বিঁধে আছে ফুসফুস থেকে রক্তক্ষরণ হবে না, কিন্তু কাঁটাটা বের করতে গেলে ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হতে পারে। যাই হোক, কাঁটাটা বের করলাম খুব সাবধানে। দেখুন, মাত্র 2 ইঞ্চি বাইরে বেরিয়েছিল, বাকিটা বিঁধেছিল ফুসফুসে। এই নিয়ে আমার সংগ্রহে মোট 4টি এলো। তারপর রোগীর বরাত ভালো, ফুসফুসে রক্তক্ষরণ হয়নি, জ্ঞান ফিরল, রোগী বেঁচে গেল।
দেখুন দীপা দেবী, আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আর জীবনহানির কোনো আশঙ্কা নেই। তাহলে আমাকে ওর ঘরে থাকতে দেওয়া হচ্ছে না কেন? দেবাশিস বাবুকে এখন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আপনি সেখানে গিয়ে কি করবেন? তার দেখুন, আমাকে ওখানে থাকতে না দেওয়া হলে কিন্তু আমি সারা রাত্রি এখানেই বসে থাকবো। কিন্তু রোগীর ঘরে তো ডাক্তার বা নার্স ছাড়া কারো ঢোকা নিষেধ। দেখুন, আমি বিরক্ত করবো না ওনাকে, আমি এক কোণে বসে থাকবো চুপ করে। আমাকে দয়া করে আমাকে থাকার সুযোগ করে দিন না। অজিতবাবু, এর আগেও আমার হাতে এরকম দুটো কেস এসেছে। কি ভয়ঙ্কর ভাবে সজারুর কাটা দিয়ে। দীপা দেবী, আপনি কি বিবাহিত ব্যোমকেশ বাবু? তাহলে আপনি নিশ্চয়ই জানেন মহিলারা কি মারাত্মক রকমের আবেগপ্রবণ হয়। এবার ওই মহিলা যদি রাতে তার স্বামীকে জড়িয়ে ধরে, ওগো আমি তোমার সাথে আর ঝগড়া করবো না বলে কান্নাকাটি জুড়ে বসে, তাহলে তো রোগীর হার্ট ফেল হওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, এই মেয়ে বুদ্ধিমতী, এরকম করবে বলে মনে হয় না। বুদ্ধিমতী? আমারও প্রথম আমার স্ত্রীকে বুদ্ধিমতী বলি মনে হতো। যাকে, তাহলে মহিলাকে রাতে থাকতে দেওয়া যেতে পারে বলছেন? নিশ্চিন্তে। শোনো, আমি কি করব বুঝতে পারছি না। বাবা দাদা আমার জন্য হন্য হয়ে পত্র দেখতে শুরু করেছে। তাহলে তো বাড়ির সঙ্গে সম্পর্ক থাকবে না, দাদু কখনো মেনে নেবে না। বেশ, তুমি বলো আমি কবে আসবো?
কোথায় যাচ্ছিস এখন এই সময়? একা একা কোথায় যাচ্ছিস? কার হুকুমে তুই বাড়ি থেকে বেরোচ্ছিস? ভিতরে চল, ভিতরে চল। যাব না। ভালো কথায় যাবি নাকি চুলের মুড়ি ধরে টেনে নিয়ে যাবো? চল। আমি যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে চলে যাচ্ছি। তোমরা আমার খোঁজ করো না। এটি দীপা। তুমি কার সঙ্গে চলে যাচ্ছ? তার নাম কি? তোমাদের বাপ বেটা দুজনকেই বলছি, যদি বংশের মান রাখতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পাল্টি ঘর থেকে ভালো ছেলে দেখে এই মেয়েকে পাত্রস্থ করো, তা না হলে কিন্তু সর্বনাশের কিছু বাকি থাকবে না। দীপা, আমার কিন্তু তোমাকে প্রথম দিনেই কি হলো? আমি আলাদা শোবো। আচ্ছা ঠিক আছে, এখন তো বসো। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা, তুমি আমাকে যা বলতে চাও নিঃসংকোচে বলতে পারো। এখন বসো। আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? যাকে ভালোবাসো তাকেই বিয়ে করতে পারতে। তার জাত আলাদা। আমার বাড়ির লোক আমার জোর করে বিয়ে দিয়েছে। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন? আমি আপনাকে কোনো রকম বিরক্ত করব না। দেবাশিস, দীপা একেবারে ছেলে মানুষ। ওর মনে কল্পনা বিলাস আর কিছু নেই। দু একদিন ঘর করলেই দেখবে ও আগের কথা সব ভুলে গেছে। তা আপনার বোনের কথা শুনে তো আমার তা মনে হয় না। মেয়ে মানুষের মুখের কথার কি কোনো দাম আছে? ও স্কুলের মেয়েদের সঙ্গে মিশিয়ে এরকম পাকামো শিখেছে। আমরা কখনো ওকে এরকম আশকারা দিইনি। আমি জোর গলায় বলছি দেবাশিস, আমাদের বংশের মেয়ে কখনো এরকম বিপদে কুপথে যাবে না। আপনার ভয় নেই? আমি যা করব খুব ভাবনা চিন্তা করেই করব, কেমন? দেখুন বিজয়বাবু, আমার বিশ্বাস আপনার বোনের এই ভালোবাসা একটু ছেলে মানুষই বশত ছিল, বেশি দিন টেকে না। আচ্ছা, আপনাদের আড্ডা হয় নৃপতিবাবুর বাড়িতে, তাই তো? হ্যাঁ। নৃপতিবাবুর বাড়িতে কে কে আছেন? উনি একলা মানুষ। ওনার পরিবার গত হয়েছে কয়েক বছর হলো। একলা মানুষ। বাবু, আপনার ঘুম আসছে না? বাবু, আপনার এমন কি বয়স? আপনি আরেকটা বিয়ে করুন। এক কাপ ওভালটিন দেব? না থাক, আমি একটু বেরোবো।
ভোর রাত্রিরে দোরটা খুলে রাখিস। আচ্ছা বাবু। কাল বিকেলবেলা নৃপতিবাবুর বাড়ির আড্ডায় আপনি আসছেন তো? সেরকম কিছু ঠিক নেই। আসুন না, দেখা হবে। চলি, নমস্কার। অজিত এসো, রাখাল চলো। নমস্কার। নমস্কার। দীপা, তুমি কখন এসেছো? কি স্যার, ঘুম ভেঙেছে? কিছু খাবে? জল খাবে? ঠিক আছে, আমি ওভালটিন নিয়ে আসছি। কেমন লাগছে এখন? ছোকরা তো এ যাত্রা বেঁচে গেল, তবে আরো 2-3 দিন থাকতে হবে হাসপাতালে। ও আচ্ছা, তাহলে আমরা কি একবার দেখা করতে পারি তার সাথে? নিশ্চয়ই, তবে 10 মিনিটের বেশি নয়। 10 মিনিট যথেষ্ট। এক্সকিউজ মি, অনলি 1 পার্সন এট এ টাইম। দীপা দেবী, আপনি কাল রাত থেকে এখানে আছেন, এবারে ঘন্টাখানেকের জন্য আপনাকে একটু বাইরে যেতে হবে। নমস্কার ব্যোমকেশ বাবু। নমস্কার। আমি ওকে তাই বলছিলাম। আচ্ছা, আমি আধ ঘন্টার জন্য আসছি। আমি আছি ওনার সঙ্গে, চিন্তা নেই। কেমন বোধ করছেন আপনি? কিঞ্চিত ভালো। আমি বিশেষ বিরক্ত করবো না, সামান্য কয়েকটা প্রশ্ন করব। কালকে সন্ধ্যাবেলা লেকের ধারে আপনি বেড়াতে গেছিলেন? বেড়াতে ঠিক যায়নি ব্যোমকেশ বাবু, তবে গিয়েছিলাম। কেন? আমার এক বন্ধু আমাকে টেলিফোন করেছিল। বলো ভাই। ভাই, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? খুব সমস্যায় পড়েছি। আমি তোমায় সামনের মাসেই পুরো টাকা শোধ করে দেবো। তা তুমি এই কথাটা আমাকে টেলিফোনে বললে না কেন? তাহলে আমি টাকাটা আনতে পারতাম। দেখো, এই মুহূর্তে তো আমার কাছে অতগুলো টাকা নেই, তবে ঠিক আছে, আমি নৃপতিদার ওখানে জবে যাব, আমি তোমাকে দিয়ে দেবো। কেমন? বেশ ভাই, আসি তাহলে। তুমি যাবে তো? না, আমি একটু বসি, সুন্দর হাওয়া দিচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ। আপনার পেছন দিকে আপনি কাউকে দেখেছিলেন? না। আপনার হৃৎপিণ্ড যে বুকের ডান দিকে, সে কথা আপনার স্ত্রী জানেন নিশ্চয়ই? ও বোধহয় জানে না। জানে না? না। আপনার বন্ধুরা জানেন? ব্যোমকেশবাবু, আমার সেভাবে বন্ধু নেই, তবে সহকর্মী আছেন। তারা জানে? না। নৃপতিবাবুর বাড়ির আড্ডায় আপনার যাদের সাথে দেখা হয় তাদের মধ্যে কেউ? না ব্যোমকেশবাবু। কেউই জানে না? না না, আমার বাবা আর ডাক্তারবাবু জানেন। দেবাশিসবাবু, এমন কেউ আছে আপনার মৃত্যু হলে যার সুবিধা হবে? না।
আচ্ছা ব্যোমকেশ বাবু, এই ব্যাপারটা আপনার কি মনে হয় কোনো পাগলের কাজ? হ্যাঁ, পাগলের কাজও হতে পারে, আবার পাগল সাজার চেষ্টাও হতে পারে। সেটা কিরকম? ধরুন, পাগল সাজলে, এই যেমন আপনি এক একটি চলচ্চিত্রে এক এক রকম সেজে আমাদের মন্ত্রমুগ্ধ করে দেন, সেরকমই কেউ পাগল সেজে থাকলে খুনের দায় থেকে নিষ্কৃতি পাওয়া যায়, বড় জোর পাগলাগারদে পুরে দেবে, ফাঁসি হয় না। আপনারা দেবাশিস বাবুর বন্ধু, স্বাভাবিকভাবেই তার জীবন সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছুই জানেন। দেবাশিস বাবুর সঙ্গে আমাদের বেশি দিনের পরিচয় নয়। হ্যাঁ, একমাত্র প্রবাল ওকে আগে থেকে চিনত। ওর সঙ্গে এক ক্লাসে পড়েছি, আলাপ ছিল, বন্ধুত্ব ছিল না। ঠিক যেন একটা মেজর কর্ড আর একটা মাইনর কর্ডের পার্থক্য, সামান্য হেরফের। বন্ধুত্ব নয়, আবার আলাপও বটে। অসৎভাবও ছিল না। স্কুল পাশ করেও দিল্লিতে চলে গেল, তারপর ওর সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি। তারপর এই মাস 2 আগে, তারপর এখানেই দেখা। কাল রাত 8টা নাগাদ আপনি দেবাশিস বাবুকে ফোন করেছিলেন? হ্যাঁ, এখান থেকেই নিপতিদার টেলিফোনই ব্যবহার করেছিলাম। আসলে আমরা সকলেই ব্যবহার করি দরকারে। কাল আমরা সকলে একসাথেই ছিলাম, শুধু দেবাশিস আসেনি, তাই আমি ফোন করেছিলাম। বেশ, তা আপনি যখন কাল রাত্রে দেবাশিস বাবুকে লেকে ফেলে চলে আসছিলেন, তখন কাউকে দেখেছিলেন আশেপাশে? না। দেখেননি? না। বিজয়বাবু, আপনার বোনের আইবুড়ো বেলার বই, খাতা, জিনিসপত্র নিশ্চয়ই এখন এ বাড়িতেই আছে? হ্যাঁ, কেন বলুন তো? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দীপাদেবী লেখাপড়া কতদূর শিখেছেন? স্কুলের পড়া শেষ করেছে, তবে কলেজে আর দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা চা খাবেন? হ্যাঁ অবশ্যই, একটু হলে মন্দ হয় না। কি রাখাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু চিনি বেশি দিও। হ্যাঁ, আচ্ছা, আমি চায়ের ব্যবস্থা করছি। বেশ 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 বেশ। বাবা, কি হলো? বাড়িতে হেমেন, অচিন্ত, শৈলজা, বুদ্ধদেব, নিদেন পক্ষে একটা শরৎচন্দ্রেরও বই নেই। কিরকম গোঁড়া পরিবার একবার ভাবুন। ঢুকে যা। দেখি, ব্যোমকেশ এলে? এটি একটি অটোগ্রাফের খাতা, আর এতে একটি কবিতার ভগ্নাংশ লেখা আছে। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝারো মেঘ ঝলকে। আর বাকি সব পাতাগুলি ফাঁকা। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝারো মেঘ ঝলকে। কে লিখেছে এই কবিতা? তিনি নৃপতিবাবুর বাড়ির আড্ডার একজন নিয়মিত সদস্য। দেখি। সত্যান্বেষণের পথ বড়ই দুর্গম অজিত। কোথায় কোন কানাগলির মধ্যে দিয়ে যে সত্য তোমার সামনে এসে দাঁড়াবে, সে কে বলতে পারে? সত্য, তুমি হঠাৎ করে? তোমার নাকি শরীর খারাপ? হ্যাঁ, মানে আজ একটু শরীরে বল পেয়েছি। কাল পর্যন্ত যা, তো এখন একটু দুর্বলতা মতো আছে আর কি, বুঝতে পেরেছ? ছাতি। তুমি এরকম কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলে যে? না বলে এসে অসুবিধে করলাম? না, কি বলছো? তোমার বাড়ি, তুমি এলে অসুবিধা কেন হবে অজিত? অজিত,
এসো। সত্য, আমরা একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসছি। হ্যাঁ, তুমি অনেক দূর থেকে এসেছো তো, একটু বিশ্রাম নাও কেমন? বউঠান ভালো। এসো 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 এসো। শোনো অজিত, এই রহস্যের উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সত্যর সামনে দাঁড়ানো যাবে না। তারপরেও দাঁড়াতে পারবে? হ্যাঁ, সে পারবো। কি করে? বিয়ে তো করলে না ভাইয়া, করলে বুঝতে। বুঝেছি। এবারের করণীয়টা কি? একটা ফাঁদ পাততে হবে, শুধু একটাই প্রশ্ন। আবার কিসের? নৃপতি লাহা নামে ভদ্রলোকের বাড়িতে নিয়মিত, মানে প্রায় রোজ যারা আড্ডায় বসেন, তাদের আপনি চেনেন? হ্যাঁ, ওনারা সকলেই আমার দাদার বন্ধু। এরা তো আপনার বাপের বাড়িতেও যাতায়াত করেন। কোনো কাজকর্ম থাকলে যান। নৃপতি লাহা যে বিপত্নিক, সে কথা কি আপনি জানেন? শুনেছিলাম যেন। এদের মধ্যে কে কে বিবাহিত জানা আছে আপনার? না, সম্ভবত কেউই বিবাহিত নন। প্রবাল গুপ্ত কি বিবাহিত? না বোধহয়। বিবাহিত, সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। আমি জানতাম না। কপিল বসু কেমন লোক? ভালোই। ওর সম্পর্কে কোনো কুৎসা শুনেছেন? না। সুজন কুমারের অভিনয় আপনার কেমন লাগে? বেশ ভালো। কেমন লোক উনি? দাদার বন্ধু যখন ভালোই হবেন। আর খড়গ বাহাদুরের খেলা দেখেছেন? না, তবে রেডিওতে কমেন্ট্রি শুনেছি। কমেন্ট্রি শুনেছেন। এবার আমার শেষ প্রশ্ন, আপনার স্বামীর হৃদযন্ত্র বুকের কোন দিকে? ডান দিকে। হ্যাঁ, আপনি জানেন? জানি। কিভাবে? আশ্চর্য ব্যাপার। স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করার সময় দেখলাম অবাক কাণ্ড। তোমার স্বামীর হৃৎপিণ্ডটি বুকের ডান দিকে। মিরাকিউলাস ব্যাপার। বেশ, আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আপনার স্বামীর কাছে যেতে পারেন। ধন্যবাদ। All reactions as expected. এই সজারুর কাঁটার ব্যাপারে আমি একটা থিওরি খাড়া করেছি। ধরে নিন আমি একজন অজ্ঞাত কুলশীল, বিশ্ববিচ্ছিন্ন, বদ্ধ উন্মাদ, যাকে আপনারা আদর করে পাগল বলে থাকেন। আমি মানুষ মারি, খুনি। আমার নেই কোনো স্বার্থ, কোনো গোপন অভিসন্ধি, কোনো প্রাপ্তির বাসনা। আমি অযৌক্তিক, আমি অকারণ। মানুষ মারতে আমার বড় ভালো লাগে। অবিরাম, অবিশ্রান্ত, অনন্ত মৃত্যুযজ্ঞের আমি পুরোহিত। আমার অস্ত্র ভিন্ন, নব্য, অত্যাশ্চর্য, সজারুর কাঁটা। আমি জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। আপনারা আপাতত এটাকেই সজারুর কাঁটা বলে ধরে নিন। যাই হোক, প্রাতে কিংবা বৈকালিক ভ্রমণের ঢঙে আমি বেরিয়ে পড়ি রাস্তায়। দেখি ভিক্ষাপাত্র হাতে বসে আছে এক ভিখিরি, একটি প্রাণ। আমি কেড়ে নিয়ে আপন খেয়ালে, বিশ্বাস করুন আমার নেই কোনো স্বার্থ। তারপর আরেকটি দিন,
অন্যান্য প্রত্যেকটি দিনের মতোই আরেকটি দিন। আমি রাস্তায় দেখে ফেলি একজন মজুরকে। আমার নেই কোনো গোপন অভিসন্ধি। প্রকৃতি আপন খেয়ালে প্রাণ, আমি আপন খেয়ালে নাশ। তারপর একজন দোকানদার। আমার নেই কোনো প্রাপ্তির বাসনা, আমি অযৌক্তিক, আমি অকারণ। মানুষ মারতে আমার বড় ভালো লাগে। ওকে, আপনারা বলবেন দেবাশিস, সে দেবাশিস, সুভাশিস, স্নেহাশিস যেই হোক না কেন, একটি প্রাণ তো বটে। উদাস কেন, কেন বিষণ্ণ মুখশ্রী? এসো তোমার বিষাদের আমি চির বিনাশ ঘটাই। আমার নেই কোনো স্বার্থ, আমি অযৌক্তিক, আমার লাগে না কোনো কারণ, আমার লাগে না কোনো মোটিভ। দেখুন, চারবারই অস্ত্র হচ্ছে সজারুর কাঁটা। অর্থাৎ হত্যাকারী জানাতে চায় যে সবকটা হত্যাই একই লোকের কাজ। এখন আমার প্রশ্ন হচ্ছে, হত্যাকারী কে? তার মানে আপনি বলতে চাইছেন হত্যাকারী আমাদের মধ্যেই কেউ একজন? হতে বাধা কোথায়? হতেই পারেন। যেমন আপনি নিজেই হতে পারেন নৃপতিবাবু। তারপর ধরুন কপিলও হতে পারে। আবার সুজন কুমারেরও হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খড়গ বাহাদুর, আপনি বা বাকি থাকেন কেন? এমন কি প্রবালবাবুর মতো একজন গুণী মানুষও হতে পারে। বিজয়বাবু, আপনিও হতে পারেন। আবার 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 কোনো একজন অজ্ঞাত কুলশীল বিশ্ববিচ্ছিন্ন বদ্ধ উন্মাদও হতে পারে। মনে করুন দেবাশিস বাবুর কোনো গুপ্ত শত্রু আছে, যে দেবাশিস বাবুকে খুন করতে চায়, কিন্তু প্রথমেই যদি সে দেবাশিস বাবুকে খুন করে তাহলে ধরা পড়ার ভয় বেশি থাকে। তাই প্রথমে ভিখিরি, তারপরে মজুর, তারপর দোকানদার, তারপর দেবাশিস বাবু। মনে হবে একজন বিকৃত মস্তিষ্কের লোক মনের বিকারে একটার পর একটা খুন করে চলেছে। কিন্তু দেবাশিস বাবুই যে তার মূল লক্ষ্য। সে বনিতা করার জন্য এতগুলো মানুষকে মেরে ফেলছে, সেটা কারো মনেই হবে না। এরপর যদি আরো একটা খুন হয় এই সজারুর কাঁটা দিয়েই, তখন কি আর এ কথা বলা যাবে যে দেবাশিস বাবুই খুনির প্রধান লক্ষ্য ছিল? তখন কি আপনার এই থিওরি খাটবে? না, তাহলে অন্য রাস্তা দেখতে হবে। ব্যোমকেশ বক্সী? হ্যাঁ বেশ, আমি একলাই আসছি। বেশ, টোপ গিলেছে। এত তাড়াতাড়ি ওষুধ ধরবে আমি ভাবিনি। চলো চলো।
লোকটাকে আমি অনেকদিন চিনতাম। একটা সিগারেট হবে? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তোমার ঘুঘু বধিব পরাণ। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝারো মেঘ ঝলকে। আমি জানতাম আমাকে খুন করার চেষ্টা করে আপনি প্রমাণ করবেন যে দেবাশিস আততায়ীর প্রধান লক্ষ্য নয়। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না, তাই তো? কি যাতা বলছেন আপনি? যে রাত্রে ভিকিরিকে খুন করা হলো সে রাত্রেই দীপার ফুলশয্যা। সমাপতনটা কি খুবই আকস্মিক? কি বাজে কথা বলছেন আপনি? নিজের বিবাহের কথা গোপন রেখে একটা বড় ঘরের মেয়েকে গান বাজনার জালে ফাঁসানো, তারপর তারই স্বামীকে খুন করার চেষ্টা। এমন নোংরা মন নিয়ে আপনি সঙ্গীতের সাধনা করেন কি করে? আপনার এই হাতে আর পিয়ানো বাজাবেন না প্রবল বাবু। মা সরস্বতী খুব রাগ করেন। রাখাল, প্রবাল গুপ্তের মতো একজন সঙ্গীত শিল্পী এমন একটা কাজ করেছেন, ভাবলেও অবাক লাগে। দেখো সত্য, ফ্রয়েড একবার বলেছিলেন যে শিল্পীদের জটিল মনস্তত্ত্ব বোঝা এমনকি মনস্তত্ত্ববিদদেরও কম্য নয়। আচ্ছা, দেবাশিস বাবুই যে হত্যাকারীর শেষ লক্ষ্য, সে বিষয়ে তুমি নিশ্চিত হলে কি করে? ভিকিরি থেকে শিল্পপতি, এর চেয়ে উঁচুতে না যাওয়াই স্বাভাবিক। আর তাছাড়া নৃপতিবাবুর বাড়ির আড্ডায় যারা যেত তারা ছাড়া দেবাশিসের বিশেষ ঘনিষ্ঠ আর কেউ ছিল না। ফ্যাক্টরির লোকেরা তাকে ভালোবাসে। ফ্যাক্টরিতে আজ পর্যন্ত একবারও স্ট্রাইক হয়নি। দীপার বাপের বাড়ির গোঁড়া সাবেকি চালের জন্য অনাত্মীয় পুরুষদের সাথে মেলামেশার স্বাধীনতা তার ছিল না। সে মেলামেশা করতে পারত একমাত্র তার দাদার বন্ধুদের সাথে, অর্থাৎ তার গুপ্ত প্রেমিক তার দাদার বন্ধুদের মধ্যেই একজন। এবার নৃপতির আড্ডায় যারা আসতো তাদের সঙ্গে দেবাশিসের আলাপ মাত্র 2 মাসের। শুধুমাত্র একজনের সাথে তার স্কুল থেকে চেনা জানা ছিল, সে হলো প্রবাল গুপ্ত। তাই ওর ওপর আমার সন্দেহ যায়। বাকিদের আমি বাজিয়ে দেখেছি। নৃপতির একটা স্ত্রীলোক আছে, সুজন মিত্র ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। খড়গ বাহাদুর আর কপিলের জীবনে নারী ঘটিত কোনো ব্যাপার নেই। খড়গ হচ্ছে জুয়ারি, আর কপিল আদর্শবাদী ছেলে। পৃথিবীর থেকে বেশি আকাশেই তার মন বিচরণ করে। একটা ব্যাপার কি জানো সত্য, যারা জন্ম থেকেই গরিব, দারিদ্রে তাদের কোনো লজ্জা নেই। কিন্তু যারা আগে বড় মানুষ ছিল, পরে পরিস্থিতির ফেরে গরিব হয়ে গেছে, তাদের মনোক্লেশ বড় দুঃসহ। প্রবাল গুপ্ত হচ্ছে এমনই একজন মানসিক অবসাদে ভোগা শিল্পী, বুঝলে? বাপ মারা যাওয়ার পর প্রবাল দারিদ্রের দারুণ দুঃখ ভোগ করেছিল। তার লোভী ঈর্ষালু প্রকৃতি দারিদ্রের চাপে চতুর্গুণ লোভী ও ঈর্ষালু হয়ে উঠল। হ্যাঁ, গান গেয়ে এসে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পেরেছিল বটে, কিন্তু তার প্রাণে সুখ ছিল না। তার উপর একটি রুগ্ন মরণাপন্ন মেয়েকে বিয়ে করার ফলে তার জীবন আরো দুর্বহ হয়ে উঠল। যদিও স্ত্রী মারা যাওয়ার আগেই কিন্তু প্রবাল দীপার জন্য ফাঁদ পেতেছিল। সে জানত যে কোনোভাবে যদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার জন্য সে দীপাকে রাজি করাতে পারে, তাহলে আপাতভাবে না হলেও অদূর ভবিষ্যতে দীপার বাপ ঠাকুরদা তাকে ফেলে দিতে পারবে না। আর দীপার সম্পত্তি পেলে প্রবালের অবস্থা ফিরে যেত। দীপা পালাতে গিয়ে ধরা পড়ল, তাই 7 তাড়াতাড়ি দেবাশিসের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। ফলত হিংসে প্রবালের বুকের মধ্যে আগুন জ্বলতে লাগলো। ও ঠিক করলো দেবাশিসকে খুন করে তার বিধবাকে বিয়ে করবে। দীপা তখন স্বাধীন, বাপের বাড়ির শাসন আর থাকবে না।
দীপাকে বিয়ে করলে দেবাশিসের সম্পত্তিও তার হাতে থাকবে, একই সঙ্গে রাজকন্যা এবং রাজত্ব। প্রবাল জানতো দেবাশিসের আর কেউ নেই, কিন্তু প্রথমেই দেবাশিসকে খুন করে দীপাকে বিয়ে করলে সব সন্দেহ তার উপরই গিয়ে পড়বে। তাই শুরু হলো এই সজারুর কাঁটার নাটকীয় খেলা। 3টে মানুষ বেঘরে প্রাণ দিল সত্য। সেদিন খড়গ বাহাদুর যখন নৃপতিবাবুর বাড়ির টেলিফোন থেকে দেবাশিসের সঙ্গে কথা বলছিল, প্রবাল বুঝল এই সুযোগ। দীপা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে প্রবাল গুপ্ত দেবাশিসকে খুন করে তাকে হস্তগত করার মতলব করেছে। মেয়ে মানুষের বুদ্ধি তো, বঙ্কিম বলেছেন, কখনো অর্ধেক বই পুরা দেখিলাম না। তাই বুঝি? আরে আমি তোমায় বলছি না। শোনো, দীপার কোনো দোষ নেই। ওরকম একজন সহজ স্বাভাবিক মেয়ে, তাকে যদি খাঁচার পাখির মতো বন্দি করে কেউ রাখতে চায়, সে তো উড়ে পালাবার চেষ্টা করবেই। একদম ঠিক কথা, একদম। আর শোনো, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন? এই সেরেছে। টেলিফোনটাও খারাপ হয়ে পড়ে আছে, একটা কোনো খবর পাচ্ছি না, নানান রকম দুশ্চিন্তা হচ্ছে, তাই আমি পড়ি কি মরি করে চলে এলাম। সত্য সত্য, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। এরকম একটা ইন্টারেস্টিং কেস হঠাৎ করে চলে এলো, সেটা ছেড়ে দিয়ে আমি ওই ঘাটশিলায় তোমার পিস্তুত বোন, হ্যাঁ মাস্তুত বোনের পাকা দেখার নেমন্তন্ন খেয়ে আমার পোষাতো না সত্য। আচ্ছা আমি তোমায় কথা দিচ্ছি, বিয়ে তো ঠিক হয়েছে, বিয়ের সময় একদম তলপি তলপা বেঁধে 1 মাসের জন্য ওখানে গিয়ে পড়ে থাকবো, কেমন? সত্য ভুল হয়ে গেছে। ভুল হয়নি? তোমার মন যেটা চেয়েছে তুমি সেটাই করেছো, এক নবদম্পতির জীবনকে বাঁচিয়েছো, এতেই আমার আনন্দ। বলছি ব্যোমকেশ, তোমার কি ডেথ সার্টিফিকেট লিখিয়ে আনবো? না দরকার নেই, অলৌকিক হলেও আমি এখনো জীবিত এবং অক্ষত। যাক, একবার তাহলে একটু বাইরে এসো, দেবাশিস বাবু এসেছেন। আসছি ঠাকুরপো। যাক বাবা, বাঁচা গেছে। আর শোনো, আর কোনোদিনও যদি তুমি আমাকে মিথ্যা কথা আমি কি পাগল, আমি কি উন্মাদ? 3 সত্যি করে বলছি, এবার থেকে শুধু সত্য সত্য আর সত্য। একবার আবার আর বলবেন না, সেদিন ব্যোমকেশ যেভাবে প্রবাল। আরে কি ব্যাপার দেবাশিস বাবু, বাহ আপনি অল্প দিনেই বেশ সুস্থ হয়ে উঠেছেন, বেশ ভালো লাগছে। আপনি বসুন, দাঁড়ালেন কেন? না আসলে আমি আজকে ঠিক বুঝতে আসিনি, অনেকগুলো জায়গায় যেতে হবে। আমি আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি, আগামী রবিবার সন্ধেবেলায় কিন্তু আমার বাড়িতে আসতে হবে, কেমন? নিমন্ত্রণ? আচ্ছা বেশ। তা আপনার চশমাটা ও কিছু বুঝলাম, নিমন্ত্রণ, কিন্তু উপলক্ষটা কি জানতে পারি? উপলক্ষ? তা আপনাকে বলতে দ্বিধা নেই, আসলে ওই দিন আমার সত্যিকারের ফুলশয্যা। ও ও আচ্ছা। নমস্কার। আপনি নিশ্চয়ই বৌদি? সত্যি আপনি ভাগ্যবতী, ওনার মতো স্বামী পেয়েছেন। সে আর বলতে, হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেশ দেবাশিস বাবু, আমরা সবাই মিলে তাহলে অবশ্যই যাব। আচ্ছা আপনি দাঁড়িয়ে না থেকে বসুন না, সত্য পুনিটামকে একটু বলো না চা করতে। বসুন বসুন। তার সাথে কিছু একটা যদি। হ্যাঁ কিছু একটা দাও না, প্রথমবার এসেছেন দেবাশিস বাবু আমাদের বাড়ি। বসুন বসুন, সিগারেট নিতে পারেন আপনি। আচ্ছা আপনি কি অজিতের লেখাপত্র কিছু পড়েছেন? না আসলে সেভাবে পড়া। এই আপনারা যদি না পড়েন তাহলে আমার বই চলবে কি করে? না আমরা সব